একদমই জানতো না। আপনি তো গীতা শ্লোক মুখস্থ করেছেন, আপনি তো গীতা শ্লোক বলতে পারেন। তো রামদাস গীতা শ্লোকও বলতে পারতেন, মানে সংস্কৃত উচ্চারণই করতে পারতেন না, বোঝা তো বড়ের কথা। রামানুচার্যের 300 সন্ন্যাসী শিষ্য ছিল। প্রতিদিন উনি পাঠ দিতেন সংস্কৃতে পাঠ দিতেন, আর সবাই পাঠে বসতেন, ব্রহ্মচারী সন্ন্যাসী সবাই, গৃহস্থরাও বসতেন। শুধুই রামদাস ব্রহ্মচারী পাঠে বসতেন না। কেন বসতেন না? না, উনি সংস্কৃত জানেন না, উনি সংস্কৃত জানেন না, তাই উনি পাঠে বসতেন না। তো ওই সময়টা উনি কি করতেন? ঘুমাতেন না, ওই সময় উনি মন্দিরের যত সেবা আছে, বাসন মাজা থেকে শুরু করে, বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে, ভগবানের জন্য মন্দির নদী থেকে জল আনা থেকে শুরু করে, রান্নার কাঠ গুছানো থেকে শুরু করে সব করতেন। গুরুদেবের পাঠ হয়ে গেলে সবাই যার যার সেবায় চলে যেতেন। দেখতেন আরে রান্নাঘরে বাসনগুলো তো, রাঁধুনি দেখতেন বাসন পরিষ্কার হয়ে গেছে, হ্যাঁ, রাঁধুনি দেখতেন রান্নাঘরে কাঠ এসে গেছে, মানে সেবাই সবাই জানে যে রামদাস আছে, আমার সেবাটা করে দেব, তাই নিশ্চিন্তে সবাই এসে পাঠে বসতেন। রাঁধুনি সবজি আমান্য বড় টেনশন আছে, বাবা সবজি অতগুলো লোকের আমান্য করতে হবে, ওই রামদাস সবজি আমান্য করতেন। উনি সংস্কৃত বোঝে না, ওই জন্য আর পাঠে বসতেন না। তা একদিন সবাই এসে পাঠে বসে গেছে, রামানুচার্য রুমের ভিতরে বসে আছেন। তো একজন প্রবীণ সন্ন্যাসী গিয়ে বলছেন, গুরুদেব সবাই আমরা পাঠে এসে গেছি, আপনি আসুন পাঠ দেবেন। তো রামানুচার্য বলছেন যে রামদাস কোথায়, রামদাস কোথায়? তো এই সন্ন্যাসী বলছেন, গুরুদেব ও তো পাঠে বসে না, আছে কোথাও হয়তো, ও সংস্কৃত বোঝে না তো, ওই জন্য পাঠে বসে না, রামদাসকে ডাকো। সন্ন্যাসী বেরিয়ে এসে 2-4 জন ব্রহ্মচারীকে লাগিয়েছে, দেখো দেখি রামদাস কোথায় আছে, গুরু মহারাজ ডাকছে না। তো রামদাসকে খোঁজার জন্য চারদিকে সবাই ছুটছে, এক একজন, কেউ পূর্বে গেছে, কেউ পশ্চিম, কেউ উত্তর, কেউ দক্ষিণে খুঁজছে, চিৎকার করছে রামদাস রামদাস। কেউ আর রামদাসকে খুঁজে পাচ্ছে না। একজন দেখছে সেই নদীতে রামদাস একটা কলসি নিয়ে গিয়ে কলসি মাজছে, জল ভরে আনবে, গুরুদেবের জন্য জল আনতে গেছে নদীতে। এই ব্রহ্মচারী সে দূর থেকে বলছে, রামদাস প্রভু, হরিবল, রামদাস প্রভু। ফিরে তাকিয়েছে, তাড়াতাড়ি আসুন, আপনি কি ভাগবত কাটে বসেন না, গুরুদেব আপনাকে ডাকছে না। তো ভয় পেয়ে গেছে, সত্যি তো আমি তো পাঠে বসি না, গুরুদেব আজকে জেনে গেলেন। তাহলে অনেক ভক্তের মধ্যে যদি 2-4 জন পাঠে না বসে, কি বোঝা যাবে বলুন? এই যে আপনারা এতদিন এসছেন, অনেক মাতাজিরা ওখানে সবজি আমান্য করছেন, পাঠে বসেনি, বোঝা যাবে? বোঝা যাবে। তো রামদাস ধরা পড়ে গেছে আজকে, তার বুকের ভিতরে ধোক 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 করছে যে গুরুদেব ডেকেছে রে বাবা। তাড়াতাড়ি জলটা ভিতরে রেখে, জলের কলসি ভিতরে রেখে পিছনে গিয়ে বসে পড়েছে। রামদাস পাঠে এসে গেছেন। তখন এই সন্ন্যাসী গিয়ে গুরুদেবকে খবর দিচ্ছেন, রামানুচার্যকে, যে গুরুদেব রামদাস পাঠে এসে বসে গেছেন, চলুন। না না, ওকে আমার ভিতরে ডাক। তারপরে সেই সন্ন্যাসী গিয়ে বলছেন, রামদাস ভিতরে আসো। সে তো আরো ভয় পেয়ে গেছে, গুরুদেব তোমাকে ডাকছেন। সে তো একেবারে অবস্থা খুব খারাপ, কান্না কান্না করবে ভাব, যে কি বলি গুরুদেবকে। গুরুদেবকে গিয়ে প্রণাম করে দণ্ডবোধ করে উঠে দাঁড়িয়েছেন, হাত জোর করে মাথা নিচু করে গুরুদেবের সামনে দাঁড়িয়ে আছেন। গুরুদেবের দিকে চোখে চোখ রাখতে পারছেন না। তখন রামানুচার্য বলছেন, রামদাস তুমি গিয়ে ব্যাসাসনে বসে পাঠ দাও। এ তো হাত পা একেবারে অবশ হয়ে গেছে, মানে এই বোধহয় ওখানেই ধরাম করে পড়ে যাবে। বলুন, আপনাকে যদি এরকম বলা হয় যে ব্যাসাসনে বসে পাঠ দেন, পারবেন সন্ন্যাসীদের সামনে?
কি করবে, থরথর থরথর করে কাঁপছে রামদাস। কি বললাম শুনতে পেয়েছ? শুনতে পেয়েছ কি বললাম? যাও বেশাসনে বসে পাঠ। এ সন্ন্যাসী অবাক হয়ে গেছে, গুরুদেব বলে গিয়ে মূর্খ বেটা কিছু জানে না, এ দেবে পাঠ। হ্যাঁ, কি হবে এখন? এ তো মানে অবস্থা খারাপ, আমাদেরকেই সহ্য করতে হবে, আর কি করা যাবে। গুরুদেবকে প্রণাম করে গিয়ে ব্যাসাসনে বসেছে। রামদাসের মুখস্থ ছিল মঙ্গলাচরণ, শুনে শুনে ওটাই মুখস্থ করেছে। তো ব্যাসাসনে বসে রামদাস তিনি মঙ্গলাচরণ করা শুরু করেছেন। গুরু প্রণাম থেকে শুরু করে মঙ্গলাচরণ সমাপ্ত যখন হয়েছে, তখন উনি গড়গড় করে সংস্কৃতে পাঠ দেওয়া শুরু করেছেন। এবং শুধু তাই নয়, গতদিনে রামানুচার্য যেখানে পাঠ সমাপ্ত করেছিলেন সেইখান থেকে উনি পাঠ দেওয়া শুরু করেছেন। তারপরের থেকে এর থেকে আমরা কি বুঝতে পারি? মুখম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তো গুরুদেবের